নির্বাচনের ফলাফল মানে তো শুধু হার জিতের সংখ্যা নয়, এর গভীরে লুকিয়ে থাকে মানুষের কথা, তাদের আশা আকাঙ্ক্ষা আর সেই সব কৌশল যা এই অনুভূতিগুলোকে ভোটের বাক্সে একজোট করে। আজ আমরা খেজুরির জনাদেশকে ব্যবচ্ছেদ করব, কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে একদম নিরপেক্ষভাবে, শুধুমাত্র গণতন্ত্রের কার্যপ্রণালী বোঝার জন্য। চলুন সংখ্যার পেছনের গল্পটা উন্মোচন করা যাক। খেজুরি পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী একটি বিধানসভা কেন্দ্র। এখানকার পরিচয় মাটি আর জলের এক অদ্ভুত মেলবন্ধনে তৈরি। একদিকে উর্বর জমি, অন্যদিকে নদী আর সমুদ্র। এখানকার মানুষের জীবন, জীবিকা, ভয় আর ভরসা সবকিছুই প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এখানকার রাজনীতি কোনো তাত্ত্বিক আলোচনা নয়, বরং দৈনন্দিন জীবনেরই একটা অংশ। আর সেই কারণে প্রথম যে সংখ্যাটা আমাদের চোখে পড়ে তা হল এখানকার ভোটারদের অংশগ্রহণ। 2016 আর 2021 দুটো নির্বাচনেই গড়ে প্রায় 89% ভোট পড়েছে। ভাবা যায়, প্রতি 10 জনের মধ্যে প্রায় 9 জন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। এটা শুধু গণতন্ত্রের প্রতি গভীর আস্থাই দেখায় না, এটা পরিবর্তনের একটা তীব্র আকাঙ্ক্ষারও ইঙ্গিত দেয়। আর এখানেই আমাদের বিশ্লেষণের মূল প্রশ্নটা উঠে আসে। 2021 সালের নির্বাচনে প্রায় 8.5% ভোটের একটা বড়সড় মোড় দেখা যায়, যা সরাসরি বিজেপির দিকে চলে যায়। রাজনীতিতে এত বড় পরিবর্তন কিন্তু একদিনে হয় না। ভোটারদের আনুগত্যের এই বদলের পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ ছিল। কি ছিল সেই কারণ? কোন সমীকরণ এই বদলের জমি তৈরি করেছিল? চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। এই বদলের কারণ খুঁজতে হলে আমাদের যেতে হবে একেবারে মাটির কাছাকাছি। শুনতে হবে খেজুরির মানুষের দৈনন্দিন জীবনের অভিযোগ আর কষ্টের কথাগুলো। কারণ যে কোনো রাজনৈতিক পরিবর্তন সবসময় মাটি থেকেই শুরু হয়। এই সমস্যাগুলো দেখুন, এগুলো কিন্তু খুব সাধারণ, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনকে সরাসরি ছুঁয়ে যায়। দুর্বল নদীবাঁধের কারণে প্রতি বছর বন্যা, যা ফসল ডুবিয়ে দেয়। ভাঙাচোরা রাস্তা মানেই অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে যাওয়া। রেশনের চালের খারাপ মান, যুবকদের বেকারত্ব আর স্থানীয় শিল্পের অভাব। আর এই সব কিছুর উপরে ছিল বিশ্বাসের সংকট। দুর্নীতির অভিযোগ আর নির্বাচন পরবর্তী হিংসার ঘটনাগুলো মানুষের মনে প্রশাসন আর ব্যবস্থার ওপর থেকে আস্থাটাই কমিয়ে দিয়েছিল। খেজুরের এক সাধারণ ভোটারের এই কথাটাই হয়তো পুরো পরিস্থিতিটাকে তুলে ধরে। প্রতি বছর আমাদের জমি ভাসে, রাস্তা হারিয়ে যায়, আমাদের কথা শোনার কি কেউ আছে? এই কথার মধ্যে শুধু কষ্ট নেই, আছে এক গভীর অভিমান। আর যখন মানুষের মনে হয় তাদের কথা কেউ শুনছে না, ঠিক তখনই তারা একটা বিকল্প পথে সন্ধান করে। তো মানুষের এই ক্ষোভ, এই অনুভূতি ভোটের বাক্সে ঠিক কিভাবে প্রতিফলিত হল? চলুন এবার মাটির আবেগ থেকে সরে এসে নির্বাচনী ড্যাশবোর্ডের ঠান্ডা পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক। 2021-এর চূড়ান্ত ফলাফল। বিজেপির শান্তনু প্রামাণিক 1,10,000-এর বেশি ভোট পেয়ে জয়ী হন, যা মোট ভোটের প্রায় 52%। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থপ্রতিম দাস পান প্রায় 92,000 ভোট, যা প্রায় 43.5%। মানে জয়ের ব্যবধানটা বেশ স্পষ্ট, প্রায় 18,000 ভোটের। এটা একটা নির্ণায়ক জনাদেশেরই ইঙ্গিত। কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে এই চার্টে। 2016 সালে দেখুন, তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 54%-এর বেশি, যা 2021-এ প্রায় 11% কমে যায়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল 2016 সালের 32% ভোট, যা একজন নির্দল প্রার্থী পেয়েছিলেন। এই বিশাল সংখ্যক ভোটে ছিল সুইং ব্লক বা খেলার আসল নির্ধারক। 2021-এ এই 32% ভোটের সিংহভাগই খেলা ঘুরিয়ে দেয়। আর তথ্য বলছে বিজেপি এই ভোটটাই নিজেদের দিকে টেনে নিতে সফল হয়েছিল। এই যে ভোটের এত বড় একটা দিকবদল, এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না। এই বিপুল সংখ্যক ভাসমান ভোটকে নিজেদের দিকে টানার পেছনে ছিল একটা সুনির্দিষ্ট কৌশল, একটা মজবুত সাংগঠনিক কাঠামো আর নিখুঁত যোগাযোগ ব্যবস্থা। এই কৌশলটাকে একটা চতুর্মুখী মতবাদ বা চতুর্মুখা ডক্ট্রেন বলা যেতে পারে। প্রথমত, শিবের মতো
আগ্রাসন, যার মাধ্যমে শাসকের ব্যর্থতা আর দুর্নীতির বিষয়গুলোকে সামনে আনা হয়। দ্বিতীয়ত, বিষ্ণুর মতো স্থিতিশীলতার বার্তা, যেখানে কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলোর কথা বলে উন্নয়নের আশ্বাস দেওয়া হয়। তৃতীয়ত, ব্রহ্মার মতো উদ্ভাবন, যেখানে প্রযুক্তি আর বুথ স্তরের ডেটা ব্যবহার করে ভোটারদের মন বোঝার চেষ্টা করা হয়। আর চতুর্থত, দুর্গার মতো সুরক্ষার প্রতিশ্রুতি, যা নারী ও দুর্বল শ্রেণীর মানুষের জন্য। এই কৌশলকে কাজে লাগানোর জন্য নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর উপর ফোকাস করা হয়েছিল, যেমন তফসিলি জাতি, মহিলা ভোটার, কর্মহীন যুবক এবং খেজুরির প্রভাবশালী মাইশ্য সম্প্রদায়। প্রত্যেক গোষ্ঠীর কাছে তাদের নির্দিষ্ট সমস্যাগুলোকে মাথায় রেখে বার্তা পৌঁছে দেওয়া হয়। তবে এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি, আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিকের মর্যাদা এবং দায়িত্বশীলভাবে মতপ্রকাশের অধিকারকে সম্মান করে। তাই জনসংযোগের সময় এই সাংবিধানিক মূল্যবোধকে সম্মান করাটা অত্যন্ত বাঞ্ছনীয়। কিন্তু নির্বাচন জেতা তো গল্পের অর্ধেক, আসল কাজ তো শুরু হয় তারপর। যে তথ্য আর কৌশল একটা নির্বাচন জেতাতে সাহায্য করে, সেটাকে কি শাসনের একটা কার্যকর নকশাতেও পরিণত করা যায়? এখানে দেখুন, এটা শুধু ফাঁপা প্রতিশ্রুতি নয়, এটা একটা কাজের খতিয়ান। গ্রামীণ রাস্তা তৈরির জন্য ৩০ কোটি টাকা, যা ১৮ মাসের মধ্যে শেষ হবে। এর ফলে কৃষকদের বাজারে পৌঁছানোর সুবিধা হবে আর স্থানীয়দের কর্মসংস্থানও হবে। বন্যার বাঁধ মেরামতির জন্য ২০ কোটি টাকা, যা প্রায় ৫,০০০ হেক্টর কৃষিজমিকে বাঁচাবে। আর একটা কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র, যা প্রায় ২০০টি স্থানীয় কর্মসংস্থান তৈরি করবে। প্রতিটি প্রকল্পের খরচ, সময় আর সমাজের উপর তার কী প্রভাব পড়বে, সবকিছুর একটা স্বচ্ছ হিসাব। ১০০ কিলোমিটার নতুন আর মেরামত করা গ্রামীণ রাস্তা, এই একটা পদক্ষেপে খেজুরির অর্থনীতি চালচিত্র বদলে দিতে পারে। কৃষকের ফসল আর নষ্ট হবে না, ছাত্রছাত্রীরা সহজে স্কুলে যেতে পারবে, অসুস্থ মানুষকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। এটাই হল উন্নয়নের আসল অর্থ। প্রায় ২০০টি নতুন স্থানীয় চাকরি, এটা তো খেজুরির একটা বহুদিনের দাবি। মানে যুব বেকারত্বের সমস্যার একটা সরাসরি সমাধান। যখন যুবকদের হাতে কাজ থাকে, তখন শুধু একটা পরিবার নয়, পুরো সমাজেই স্থিতিশীলতা আসে। কিন্তু শুধু একটা ব্লুপ্রিন্ট থাকাই তো যথেষ্ট নয়। আসল চ্যালেঞ্জ হলো বিশ্বাস অর্জন করা। আর বিশ্বাস অর্জনের পথটা খুব সূক্ষ্ম। ডেটা ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানো ভালো, কিন্তু ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং তাদের সম্মতিকে সম্মান করা বাধ্যতামূলক। বিশ্বাস তৈরি হয় স্বচ্ছতা আর দায়বদ্ধতা থেকে, শুধু কৌশল থেকে নয়। আর এখানেই আমরা আমাদের মূল প্রশ্নে ফিরে আসি, যে ব্লুপ্রিন্ট দিয়ে ভোটে জেতা যায়, সেই একই ব্লুপ্রিন্ট দিয়ে কি মানুষের বিশ্বাসও জেতা যায়? জনমত হয়তো প্রতিশ্রুতি দিয়ে একবার অর্জন করা যায়, কিন্তু সেই জনমতকে ধরে রাখতে লাগে নিরন্তর কাজ আর স্বচ্ছতা। আসল পরীক্ষা তো শুরু হয় ভোটের ফলাফলের পরের দিন থেকে, কারণ গণতন্ত্রে বিশ্বাসই হল শেষ